স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পতাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে এই হামলাকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত। এদিকে এই ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা দিল্লি সম্পর্ক। কয়েকদিন ধরে আগরতলা ও আশপাশের অঞ্চলে বিক্ষোভ মিছিল হচ্ছে। সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ হয়েছে। এরই জেরে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে চালানো হয় হামলা ভাঙচুর। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে দেয়া হয় আগুন। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহ্বান জানিয়েছে দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের। এই হামলাকে ভিয়েনা কনভেনশন পরিপন্থী বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দূতাবাসে হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ছাড়াও খুলনা, ফেনী, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। খুলনা নগরীর শান্তিধাম মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। নগরীর শামসুর রহমান রোডে ভারতের সহকারী হাই কমিশনের সামনে দিয়ে নগরীর শহীদ হাদিস পার্কে চলে যায় মিছিলটি। এ সময় ভারতের সহকারী হাই কমিশনের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল করে বিক্ষুব্ধ জনতা। মিছিলটি শহরের বিভিন্ন স্থানে ঘুরে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। সোমবার সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র জনতা। পরে সেখানে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন অনুষদ ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে মিছিল শেষ হয়। বিক্ষোভ থেকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানান তারা। সতর্ক করেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার। ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও জানান বক্তারা। ভারতে যে ঘটনা ঘটানো হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না? আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলব। বাংলাদেশের উপর বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে। ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় হোটেল মালিকরা। সোমবার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। তবে যারা আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন শুধু তাদের থাকতে দেয়া হবে। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী ২রা জানুয়ারি বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ার থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে নতুন শুনানি তারিখ নির্ধারণ করা হয় ২রা জানুয়ারি। এর আগে ২৬শে নভেম্বর জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলীকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এই ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও
অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা করে এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাইকে 116 জনকে আসামি আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ায় অভিযোগে 3টি আলাদা মামলা হয়, তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলা সহ 5 মামলায় এখন পর্যন্ত 48 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা, চাকরি বা নিরাপত্তার সকল ক্ষেত্রেই পিছিয়ে নারীরা। এই জনগোষ্ঠীর ভেতর আরও যোজন যোজন পিছিয়ে দৃষ্টিশক্তি প্রতিবন্ধী নারীরা। শিক্ষাঙ্গনে সামাজিক বা পারিবারিকভাবে নানা বঞ্চনার শিকার এই নারীরাও প্রতিদিন সংগ্রাম করছে একটু একটু করে এগিয়ে যাবার। বিশ্ব প্রতিবন্ধী দিবসে থাকছে তাদেরই গল্প। রঙিন এই পৃথিবীর রং যারা কখনো দেখেননি তারাই বলতে পারবে এই জগৎটা কতটা অন্ধকার। সামাজিক বা শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত নতুন নতুন বাধার সম্মুখীন হয়েও এগিয়ে যাবার অদম্য ইচ্ছাশক্তি পোষণ করা এই নারীরা যেন একটি বন্যী শিখা। প্রতিবন্ধী শব্দটাই যেন একান্ত পরিচয় না হয় সে লক্ষ্যে এগিয়ে যেতে সংগ্রাম করছেন তারা। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সড়কে নেই নিরাপত্তা, এসএসসির পর মেলে না ব্রেইল বই, পারিবারিক সামাজিক নানা বৈষম্য ছাপিয়ে কাজ করছেন নানান সেক্টরে। মানুষ পাওয়া যায় না রাস্তা পার করার সময় বা বাসে উঠারে দেওয়ার সময়। ক্লাস 10 পর্যন্ত ব্রেল বই স্বয়ংসম্পূর্ণ আছে, কিন্তু ইন্টারে যেমন ধরেন 2-1 সাবজেক্ট পাওয়া যায় বই, তাও পুরোপুরি পাওয়া যায় না। ক্লাস 5 থেকে যতগুলো বোর্ড এক্সাম ছিল প্রত্যেকটাই আমরা যে একজন শ্রুতি লেখক থাকে, আমরা বলি এবং সে শুনে লেখে। ব্রেইলে আসলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু শিক্ষা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতেও তারা চেষ্টা করছেন সর্বোচ্চ। বিভিন্ন ট্রেনিং ও অ্যাপসের মাধ্যমে নিজেদের প্রতিবন্ধকতা জয় করছেন প্রতিনিয়ত। না দেখেই কাজগুলো করতে হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু কম্পিউটারে আমার অফিসিয়াল কাজগুলো করে থাকি। সেটার জন্য আমাকে টেকনোলজির উপর ডিপেন্ড করতে হয়। নিরাপত্তা, চিকিৎসা, আর্থিক ও সামাজিকভাবে এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে বিভিন্ন সংগঠন। আইসিটির ব্যাপারটা বললাম, এটা মোর দেন 90% অথবা অল অ্যারাউন্ড 90%-এর মতো কাজ করা ওদের পক্ষে সম্ভব দৃষ্টিপ্রতিবন্ধী। তখন আমরা আইসিটি ট্রেনিং প্রোভাইড করি। আমাদের নিজস্ব টেকনোলজি আছে, ঘরে বসে কাজ করে আয় করার ধারণা দেওয়া। এরকম স্পেশাল কিছু জিনিস আছে যেটা ওরা তৈরি করে লাইভলিহুড ডিল করতে পারে, কিছু ইনকাম জেনারেশন করা সম্ভব। প্রতিবন্ধীদের সুরক্ষায় 2019 সালে নীতিমালা প্রকাশ করা হলেও ভাতা কিংবা নিরাপত্তায় তেমন বাস্তবিক সরকারি কোনো উদ্যোগ না থাকায় রয়েই গেছে হতাশা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা ও বিস্তারিত বিবরণ পাঠাতে বলেছে আইন মন্ত্রণালয়। বিশেষ করে 2014, 2018 এবং 2024 এই 3 জাতীয় নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার তথ্য চাওয়া হয়েছে। সোমবার সব জেলা পাবলিক প্রসিকিউটরদের বরাবর এক চিঠি দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এসব তথ্য চলতি মাসের 17 তারিখের মধ্যে সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বরাবর পাঠাতে হবে, যেখানে আদালতের নাম, মামলার নম্বর, নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা, ঘটনার বর্ণনা, মামলা কোন ধারায় এবং মামলাটি কোন পর্যায়ে রয়েছে এসব তথ্য চাওয়া হয়েছে। আজ 3রা ডিসেম্বর 1971 সালের এই দিনে বরগুনা জেলা হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করেন পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। বরগুনার মাটিতে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন বরগুনার মুক্তিযোদ্ধারা। তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। 1971 সালের এপ্রিলে প্রায় বিনা বাধায় বরগুনা শহর দখলে নিয়ে নেয় পাকিস্তানি বাহিনী, চালায় পৈশাচিক নির্যাতন আর নির্বিচারে গণহত্যা। 29 ও 30 মে বরগুনা জেলখানায় 76 জনকে গুলি করে হত্যা করে হানাদাররা। এমন পরিস্থিতিতে মুক্তিকামী তরুণেরা ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে। পাক সেনাদের বিরুদ্ধে গড়ে উঠতে শুরু করে প্রতিরোধ। নবম সেক্টরের বোকাবুনিয়া সাব সেক্টরের অধীনে ছিল তৎকালীন বরগুনা মহকুমা। 2রা ডিসেম্বর একযোগে 6টি স্থানে হামলা করে মুক্তিযোদ্ধাদের 21 জনের একটি দল। এক পর্যায়ে তারা জেলখানায় পৌঁছালে আত্মসমর্পণে বাধ্য হন পাকিস্তান সেনা ও রাজাকাররা। 3রা ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা। লাল সবুজের পতাকা নিয়ে আনন্দে মাতেন মুক্তিযোদ্ধারা। ফজরের সময়
ওপেন করলো গুলি। তারা শেষ পর্যন্ত জেলখানায় ভিতরে গেল, যাইতে ঠান্ডা করলো। ভোরের আজানের সাথে সাথে একযোগে 3 দিক থেকে গোলাগুলি শুরু হয়। ভয় পেয়ে সমস্ত রাইফেল টাইফেল ফেলে তারা পূর্ব দিকে ধান খেত দিয়ে তারা পলায়ন করে। আব্দুল সত্তার খান সাহেব তিনি ছিলেন, তার সাথে অন্যান্য মুক্তিযোদ্ধারা আমরা এখানে জলফু এবং আমি এখানে দায়িত্ব গ্রহণ করি। 3রা ডিসেম্বরই সম্পূর্ণভাবে আমরা মুক্তিযোদ্ধারা দায়িত্ব গ্রহণ করি। স্বাধীনতার এত বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিতে ব্যর্থতা ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান হওয়ায় ক্ষোভ প্রকৃত মুক্তিযোদ্ধাদের। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের তালিকায় আসছে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা নীরবে এখন ওই দেখতেছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে যাচাই বাছাই করে তাদের সম্মান দেওয়া হোক, আর যারা অমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বাদ দেওয়া হোক। দেশের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন তাদের চাওয়া পাওয়ার কিছু নেই। স্বপ্নের সোনার বাংলা উন্নতির শিখরে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক। সেবা খাতের দুর্নীতি নিয়ে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি জাতীয় খানা জরিপ প্রকাশ করেছে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব সৃষ্টি করে এইরকম দুর্নীতি। এটা যে উচ্চ পর্যায়ের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে দুর্নীতি এবং যার সাথে একটা বিশাল ধরনের অর্থ পাচারের বিষয়টি জড়িত রয়েছে, যেটি নিয়ে আমরা সাম্প্রতিককালে আপনারা প্রকাশ করছেন, বিভিন্ন তথ্য প্রকাশ করছেন। টিআইবি বলছে আমাদের শ্বেতপত্র কমিটি প্রকাশ করেছে তথ্য, সেটি হচ্ছে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিষয়, অর্থ পাচারের বিষয়। এই সুযোগে আমাদের যে আজকের যে জরিপ, তার সাথে উচ্চ পর্যায়ের দুর্নীতি বা অর্থ পাচারের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে মানুষ মূলত সেবা নিতে গিয়ে যে সেবাগুলো যেই দুর্নীতি শিকার হন, যার মধ্যে অন্যতম ঘুষ, কিন্তু তার পাশাপাশি দুর্নীতির আরো চিত্র আছে, আরো ইন্ডিকেটরস বা পরিমাপক আছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে এই গবেষণাটি করা হয়, যেটি অংশগ্রহণ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবেন। তৃতীয় বিষয়টি যেটি তৌহিদ একটু ইন্ডিকেট করেছে, আমি বলতে চাই যে আমাদের সাথে 3 জন সম্মানিত বিশেষজ্ঞ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তাদের পরিচয় করে দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি আমাদের সাথে আরো যে এক্সপার্ট প্যানেল, প্রতি বছরই জরিপের সময় যে এক্সপার্ট প্যানেল থাকে, আমরা গবেষণা বা জরিপ পদ্ধতির সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করার জন্য, উৎকর্ষ নিশ্চিত করার জন্য তাদের পরামর্শ, তাদের সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট নিয়ে থাকি। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকে উপস্থিত 3 জনের পাশাপাশি আমাদের সাথে আমাদের যে 5 জন ছিলেন প্যানেল, এক্সপার্ট প্যানেল, আর 6 জন ছিলেন। তাদের নাম আমি তাদের জ্ঞাতার্থে বলছি: অধ্যাপক নিয়াজ আহমেদ, অধ্যাপক সিকান্দার হায়াত খান, পিকে মতিউর রহমান, অধ্যাপক মোহাম্মদ সোহাইব, অধ্যাপক শাহাদাত হোসেন এবং অধ্যাপক ডক্টর এনামুল হক। সো তাদের পরামর্শ, সহায়তা এবং ধারাবাহিকভাবে আমাদেরকে গাইড করেছেন, সেই কারণে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমার সহকর্মী যারা এই গবেষণায় সম্পৃক্ত ছিলেন, তাদের সবাইকে কারো কারো নাম তৌহিদ বলেছেন, এর নেতৃত্বে ছিলেন বদিউজ্জামান এবং জানি আবার ডান পাশে আছেন, এবং তার পাশাপাশি শাহজাদা এম আকরাম, মোহাম্মদ নুরে আলম, সাজিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হান্নান, শাকিদার, কাউসার আহমদ। আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী 2রা জানুয়ারি। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, শুনানির তারিখ তো 2রা জানুয়ারি পিছিয়েছে, এখন আদালতের বর্তমান পরিস্থিতি কি? এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম আদালতের ঠিক বাইরে। আমার পেছনে দেখছেন এখানে সর্বস্তরের আইনজীবী তারা বিক্ষোভ করছেন, তারা মিছিল সমাবেশ করছেন। তাদের যেটি দাবি সেটি হচ্ছে এই আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে আসামি করতে হবে এবং আরও বিভিন্ন মামলায় তাকে আসামি করে তারা দাবি জানিয়েছেন। মূলত একটু আগেই চট্টগ্রাম মহানগর দারাজজ আদালতে এই চিন্ময় দাসের যে মামলার যে রাষ্ট্রদ্রোহ মামলা যেটি ছিল সেটি শুনানি হয়। সে সময় তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। এই সময় রাষ্ট্রপক্ষের যিনি পিপি তিনি সময় আবেদন করেন এবং আদালত শুনানি শেষে তিনি আগামী 2রা জানুয়ারি এই মামলার দিন আসলে ধার্য করেছেন।
আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন সর্বস্তরের আইনজীবী তারা এখানে সর্বত্র হয়েছেন। তারা যেটি বলছেন চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আপনার যাতে না দাঁড়ায় তারা সে আহ্বান জানিয়েছেন, এবং কেউ যদি দাঁড়ায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে তারা যে সাংগঠনিক যে ব্যবস্থাটা সেটি নেবেন। এবং আপনারা জানেন গেল 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসের জামিন না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়, এবং এই সময় আইনজীবী আলিফকে পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। এবং এই ঘটনার 4 দিন পর আইনজীবী আলিফের বাবা একটি হত্যা মামলা দায়ের করে, যেখানে আসামি করা হয় প্রায় 31 জনের নাম উল্লেখ, এবং 10 থেকে 15 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এছাড়া আলিফের ভাই 116 জনকে আসামি করে আইনজীবীদের উপর যে হামলা ঘটনা একটি মামলা দায়ের করে। মোট এই ঘটনায় 5টি মামলা দায়ের করা হয়েছে, তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় দাসকে। এবং সর্বশেষ গতকাল আরও 9 জনকে নতুন করে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং প্রায় 8 জনকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আদালতের বাইরে বিক্ষোভ করছেন আইনজীবীরা। তাদের যেটি দাবি, চিন্ময় দাসকে এই আলিফ হত্যা মামলায় অবশ্যই অন্তর্ভুক্তি করতে হবে, এবং যদি করা না হয় সেই ক্ষেত্রে তারা চট্টগ্রাম আদালত থেকে বৃহৎ কোনো আন্দোলনের ডাক দিবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। দুটি হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এই আদেশ দেন। 2013 সালের ইসলামী বিদ্বেষী লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করে ওলামা মাশায়েখরা। সে সময় তাদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়, এতে জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের 26শে আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম সহ 70 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200 জনের নামে সদর থানায় মামলা করা হয়। ঘুষ গ্রহণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলের কালিহাতীর সাব রেজিস্ট্রার খায়রুল বাশারের বিরুদ্ধে। অভিযুক্তকে অপসারণ ও শাস্তির দাবিতে প্রায় 4 মাস কর্মবিরতি ও মন্ত্রণালয়ের অভিযোগ দেয় দলিল লেখকরা। একটি তদন্ত কমিটি গঠন করা হলেও প্রকাশ করা হয়নি প্রতিবেদন। কোনো ব্যবস্থা না নিয়ে খায়রুলকে বদলি করা হয়েছে নেত্রকোনায়, আর অভিযোগকারী দলিল লেখকদের সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। কালিহাতী অর্থনৈতিক কর্মকাণ্ড ও রেমিটেন্স আহরণে গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে জমি কেনা বেচা ও নিবন্ধনের হারও বেশি। এই অফিসে সাব রেজিস্ট্রার ও অফিস সহায়ক চক্রের কাছে জিম্মি সেবা গ্রহীতারা দলিল লেখকদের সনদ বাতিলের হুমকি দিয়ে হাতিয়ে নেয় সরকারি ফিয়ের অতিরিক্ত লাখ লাখ টাকা। যেখানে 10 টাকা সরকারি ফিস আছে সেখানে দেখা গেছে লাখ লাখ টাকা নিচ্ছে। আর এই কারণে আমি নিজের জমি বিক্রি করবার সাহস পাইতেছি না। আমার জায়গা হলো 6 ডিসি আসে, আমি শুনলাম এমনি 2,80,000 মতো, নিলে 4,40,000। সাব রেজিস্ট্রার চক্রের অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে নানা কর্মসূচি নেয় কালিহাতী দলিল লেখক সমিতি। অভিযোগ দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে। দাতাকে টাকা বুঝাই দিছি, 80 লক্ষ টাকা বুঝাই দিয়ে দিছি। তারপর রাত্রি 7টার সময় দলিল হবে না, পরে 70,000 টাকা ঘুষ দেওয়ার পরে আমি দলিল করছি। প্রত্যেকটা দলিলের কলামে কলামে চিহ্ন আছে পেন্সিলের, আপনারা দেখলে দেখতে পারবেন, সেখানে লেখা আছে ওই পরিমাণ অর্থ আদায় করে। 10-এর যদি চিহ্ন থাকে তাহলে 10,000। 12,38,95,000 টাকা বন্টননামার মূল্য। সেই মূল্য অনুসারে উনি প্রথমে 18 লক্ষ টাকা চাইছিল, পরে লাস্ট আমারে 12 লক্ষ টাকা কেটে দিছে। অভিযুক্ত সাব রেজিস্ট্রার খায়রুল বাশারকে বদলি করে উল্টো অভিযোগকারীদের সনদ বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তদন্ত কর্মকর্তা। আর ক্যামেরার সামনে কথা বলতে চান না অভিযোগকারীরা। ফোকাস করছে আর কি, আমাদের কাজকর্মই বন্ধ, টোটাল আমরা কাজের থেকে স্থগিত। এটা আর কি অন্যায়ের প্রতিবাদ করতে যাই, এটা আমাদের আজকে মনে করি অবস্থা। 4 মাস জমি নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় সরকারের প্রায় 3 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। ঝামেলার কারণে দলিল লেখার কাজও বন্ধ ছিল। এর ফলে উপজেলা পরিষদ, পৌরসভা একটা বড় রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। দ্রুতই এই কাজটা আবার দলিল লেখার কাজটা শুরু হবে। নতুন সাব রেজিস্ট্রারকে এখানে প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বদলি কোনো শাস্তি নয়, উল্টো দুর্নীতিকে উৎসাহিত করে। আর জেলা রেজিস্ট্রারের কাছে নেই সদুত্তর। মন্ত্রণালয় থেকে
ওনাকে বদলি করা হয়েছে অন্য ডিস্ট্রিক্টে। আর 2 জন দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। তো 2 জন দলিল লেখককে আমি সাময়িক বরখাস্ত করছি। মিনিমাম সাময়িক বহিষ্কার অফিসিয়ালি করলে তাহলেও বোঝা যায় যে না, তার একটা শাস্তি হচ্ছে। সাময়িক বহিষ্কার করা, বদলি করা মানে বাঁচিয়ে দেওয়া, এক ধরনের আদর করাই বলা যায়। কালিহাতী সাব রেজিস্ট্রার অফিসে প্রতি মাসে গড়ে জমির 1200 থেকে 1500 নিবন্ধন হয়ে থাকে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। আর মাত্র কদিন, হেমন্তকালের অগ্রহায়ণ মাস শেষ হয়ে বাংলায় শুরু হবে শীতকাল। হাওয়া লাগবে আমলকি ডালে ডালে, পাতায় পাতায়। যদিও শুষ্ক প্রকৃতি শীতের ছোঁয়ায় রুক্ষ হয়ে উঠবে, তবুও গ্রীষ্মপ্রধান এই দেশ শহরে মানুষ পাবে নতুন প্রাণ। শহর থেকে গ্রামে নব নব আয়োজনে হবে শীতবরণ। জলবায়ুর বিরূপ আচরণে 6 ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে বাংলাদেশ এখন বস্তুত গ্রীষ্মপ্রধান। সারা বছরই গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে শীতকালটা থাকে বহুল কাঙ্ক্ষিত হয়ে। ষড়ঋতুর বাংলাদেশে শীতকাল আসতে এখনো কয়েকদিন বাকি, তবে প্রকৃতি এরই মধ্যে রূপ বদলে নিয়েছে। উত্তর থেকে বইতে শুরু করেছে হিমেল হাওয়া, তারই ছোঁয়া নিতে প্রস্তুত নগরবাসী। বাংলাদেশের দরকার মানে সবচেয়ে বেশি শীতটা, কারণ গরমে আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা আমাদের এটা অনেক ক্ষতি করে ফেলছে। সো যদি শীতটা থাকে তাহলে আমাদের ওয়েদারটা একটু কুল, ওয়ার্ম থেকে একটুখানি কুল থাকলে ভালো হবে। ঢাকা হচ্ছে আমাদের গ্রাম সাইডের তুলনায় শীতটা কিঞ্চিত পরিমাণ কম। এখন মনে একটু দেরিতে আসতেছে শীতটা এইবার, আমার ধারণা আর কি। শীতকালে তো শীতের মজাই আলাদা ছিল। ব্যস্ততম মহানগরে প্রকৃত রূপ নিয়ে শীত আসে না। ডিসেম্বরেও নেই শীতের স্বাভাবিক চিত্র। তবে সকালের স্নিগ্ধ রোদে প্রিয়জনের সাথে জমে ওঠে চায়ের আড্ডা। কিন্তু সকালের এই যে যাওয়ার সময় অফিসে যাওয়ার আগ দিয়ে ছোট্ট করে একটু মানে শীত উপভোগ করা, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এখানে একটু এসে চা খাওয়া। ডিসেম্বর অনুযায়ী শীতটা এখনো পুরোপুরি পড়েনি, কিন্তু গরম ঠান্ডা মিলিয়ে ভালোই লাগছে। রাত আর দিনের তাপমাত্রার খুব বেশি পার্থক্য না থাকলেও কয়েকদিনের মধ্যে সারা দেশে কমবে গরম। তবে এবার খুব বেশি ঠান্ডা পড়বে না, পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এই সময় সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধে চলে যায়, আর সেই জন্য কিন্তু উত্তর গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস আস্তে আস্তে সূর্য যেদিকে থাকে ওই দিকে কিন্তু যেতে থাকে। সূর্য ভূপৃষ্ঠে তেমন কিরণ দেওয়ার সময় পায় না, রাত বড় থাকে, ঠান্ডা হয়ে যায়। শৈত্যপ্রবাহ যেটা আমরা বলে থাকি, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে চলে আসবে, কোথাও কোথাও চলে আসবে। এরই মধ্যে হাওয়ার দিক বদল করেছে, কমে এসেছে গরমের তীব্রতা। চারিদিকে হেমন্তকে বিদায় দিয়ে শীতকে বরণ করার প্রস্তুতি চলছে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 8 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয় সকাল থেকে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কমতে থাকে শীতের তীব্রতা। তবে বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় প্রতিদিনের মতো শুরু হয় শীতের তীব্রতা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।